আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সন্তানদের স্কিলভাবে তৈরি করার ক্ষেত্রে প্যারেন্টসদের ভূমিকা নিয়ে। আমরা এই বিষয়টি আপনারা জানেন, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয় নিয়ে বিভিন্ন মূল মিডিয়ায় এবং সামাজিক মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা আপনারা অনেকেই শুনেছেন। এবং বাট আমার যে আলোচনাটা এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের আলোচনা এবং বিশ্লেষণধর্মী আলোচনা, এবং এই আলোচনাটা শুধু এককভাবে এটা আমার মতামত নয়, এটা বিভিন্ন যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন বা সাইকোলজিস্ট রয়েছেন এবং যারা প্যারেন্টসরা রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে এই আলোচনা পর্বটি আমার সাজানো হয়েছে। সো এটা একটু অন্যভাবে বিশ্লেষণধর্মী আলোচনা করতে যাচ্ছি, যেটা হয়তো বা আউট অফ দ্য বক্সের মাধ্যমে গল্পের ভিতরে যে গল্পটা সেই জিনিসটাকে আপনার মনের প্রসারতাটাকে বাড়ানোর ক্ষেত্রে হয়তো বা অনেকে সাহায্য করবে। সো আমার আশা থাকবে আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন এবং আমার আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন এবং এর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমি এখন আরও ভালো কিছু তথ্য নিয়ে, ভালো কিছু আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারব। তাহলে এখন আমরা যদি মূল আলোচনায় যদি যাই, এই যে প্যারেন্টস এনগেজমেন্টটা এবং এর সাথে যে সন্তানদের যে স্কিল ডেভেলপমেন্টটা, এটা কেন এত বেশি প্রয়োজনীয়, এটা যদি আমরা আমাদের দেশের বাংলাদেশ নিয়ে পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করি বা বাংলাদেশ সামাজিক কাঠামোর কথা যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশের যে পরিবারগুলো মোস্ট অফ দ্যাম শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের সদস্য সংখ্যা আমরা সবাই জানি মোরলেস এটা হচ্ছেন চারজনের একটা পরিবার, বাবা মা এবং দুটো সন্তান, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, অথবা ছেলে ছেলে মেয়ে মেয়ে, যেটা মানে উভয় সন্তান হয়ে থাকে। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটু এক্সটেন্ডেড পরিবার, যারা হচ্ছেন একটু মোর ভাই বোনের সংখ্যা একটু বেশি, বাট বর্তমান যুগে যদি সাধারণভাবে আলোচনা করি তার চারজনের পরিবার সংখ্যাটাই এখন একটা শিক্ষিত বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের মধ্যে চারজনের পরিবার সদস্য সংখ্যাটাই এখন বেশি আমরা দেখতে পাই। তাহলে এই এই যে সন্তানদের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে প্যারেন্টসদের যে ভূমিকাটা, এটা কিভাবে আমাদের টোটাল পরিবারের কাঠামোতে একটা এফেক্ট তৈরি করে, সেই বিষয়টাই আজকে মেইনলি আমি আলোচনার মধ্যে নিয়ে আসব। প্রথমে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের যে প্যারেন্টসদের যে আমরা যে বাচ্চাদের যে গঠন ক্ষেত্রে যেটা দেখে থাকি, মূলত প্রথম সন্তানের প্রতি সবাই বেশি যত্নবান হয়ে থাকে। এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে। মানুষ যখন প্রথম সন্তান, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সেটা বড় কথা নয়, তার প্রতি একটা মোর দুর্বলতা থাকে, তার প্রতি একটা মোর আশা থাকে, এক্সপেকটেশন থাকে, যেহেতু সন্তানের এটা পরিবারের প্রথম সন্তান এবং সেই হিসাবে পরিবার তার উপরে একটা বেশি মনোযোগ আকর্ষণ করে। এবং এর ফলে দেখা যায় যে যে প্রথম সন্তান যে পরিমাণ প্যারেন্টসদের অ্যাটেনশন পায় প্রত্যেক ক্ষেত্রে, সেটা হয়তো বা দেখা গেছে যে সেকেন্ড, সেটা সোশ্যাল ওয়ার্কারদের মতামতে সেকেন্ড যে সন্তানটা আসতেছে সেই পরিমাণ সেই মনোযোগটা সাধারণত দেখা দেয় না আমাদের পরিবারগুলোতে। এর ফলে দেখা যায় যে একজন সন্তান যখন সে তার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাবা মা যত পরিমাণ সচেতন থাকে এবং যে পরিমাণ এফোর্টটা দেয়, সেই পরিমাণ তার দ্বিতীয় সন্তান বা তার যদি আরও মোর সন্তান হয়ে থাকে সেই পরিমাণ এফোর্টটা দেওয়া হয় না। আবার যদি অন্য ক্ষেত্রে দেখা হয়, যারা ধরেন অনেক ভাই বোনের সংসার, তাদের মধ্যে দেখা যায় যে কেউ যেই ছেলে বা মেয়েটা, যেই সন্তানটা আপনি নিজের থেকে একটা ভালো স্কিল নিজেরাই ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, বাবা মা তার প্রতি বেশি সচেষ্ট থাকে, তার প্রতি বেশি লক্ষ্য থাকে এবং একটা সাইকোলজিক্যালভাবে তার উপর নির্ভরশীলতা তৈরি হয়, কারণ সেই টোটাল পরিবারকে একটা মানে দায়িত্ববোধটা বেশিভাবে নিবে, সেই সেই জিনিসটাই চিন্তা করে তার প্রতি মোর ইনভেস্টমেন্ট, মোর নজরটা দেওয়া হয়। এর ফলে যে ইম্প্যাক্টটা আমাদের পরিবারের মধ্যে পড়ে, সেটা দেখা যায় যে একজন হয়তো বা আল্লাহর মতে, যে কথা আমরা বলি, সে হয়তো বা ভালো অবস্থানে দাঁড়িয়ে গেছে তার মেধা এবং তার প্যারেন্টসদের যে মনোযোগ এর মাধ্যমে, কিন্তু দেখা যায় যে অন্য ভাই বোনরা সেই লেভেলে পৌঁছাতে পারাটা অনেক জন্য কঠিন হয়ে যায় এবং সেই এফোর্টটা বাবা মা দেওয়া হয় না।
এর ফলে দেখা যায় যে একজন যদিও সংসারের একটা পরিবারের মধ্যে সে একটা ভালো অবস্থানে দাঁড়িয়েছে, অন্যজন তার উপরে নির্ভরশীল হয়ে থাকে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মধ্যে এটা আমরা খুবই কমন দেখতে পাই। যে দেখা গেছে যে যা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, 2জন বা 3জন ভাই বোনের সংসার, সেখানে হয়তো বা ভাই বা বোন একজন খুব ভালো করতেছে, এবং এই পরিবারের যে সমস্যাটা হয়, সে হয়তো ভালো করে সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠা অবস্থায় দাঁড়িয়ে গেছে, কিন্তু তার উপর একটা সময় পরে দেখা যায় বাবা মা ভাই বোন তার উপরে নির্ভরশীল হয়ে যায়। এর ফলে যে সমস্যাটা হয়, একটা সময় তার যখন নিজস্ব আবার পরিবার তৈরি হয়, তখন এর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, কারণ এটা একটা এক্সট্রা প্রেশার তৈরি করে। কারণ যখন সে চিন্তা করে যে আমি হয়তোবা তার উপরে তার নিজের পরিবার অ্যাজ ওয়েল অ্যাজ তার বাবা মা এবং অন্য ভাই বোনের উপরে যে নির্ভরশীলতা, সেই জিনিসটা একটা বাড়তি চাপ তৈরি করে। এর মধ্যে যেটা হয়, কমন সমস্যা যেটা হয়, এই যে পরিবারের মধ্যে যেই সম্পর্কটা, তার বন্ধনটা, এটা আস্তে আস্তে এটা খর্ব হতে তৈরি করে, এবং এটা দূরত্ব তৈরি হয়। এবং এই যে নির্ভরশীলতার জন্য যে সমস্যাটা হয়, সেই ফলে দেখা যায় একজন পরিবারের একটা একজন যে পরিবারে যে সদস্য বা সেই সন্তান, সে প্রতিষ্ঠা লাভ করে সামাজিকভাবে, তার উপরে দায়িত্বটা ওই পরিবারের উপরে অনেক বেশি ধারণ করে, এবং যারা অন্যান্য ভাই বোন যারা সেখানে প্রতিষ্ঠা হতে পারেনি, তারাও সেই একই সন্তানের সেই একই ভাই বা বোনের উপরে নির্ভরশীলতাটা বেশি হয়ে থাকে। যার ফলে দেখা যায় যে একটা সময় পরে এই যে সন্তানদের মধ্যে যে সম্পর্কের যে বন্ধনটা, সেটা দূরত্ব তৈরি হয়, কারণ যে এই যে এক্সট্রা প্রেশারটাকে তখন অনেকে নিতে পারে না, এবং এই বাড়তি চাপের জন্য আমাদের এই যে সামাজিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই জিনিসটা তখন আরও উৎসাহিত করে এই বাড়তি চাপের এই এর এই বাড়তি চাপের যেই ফলে। তো এর যে জিনিসটা আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, এই যে প্যারেন্টদের যে এঙ্গেজমেন্টটা, এই সুফলটা আমরা কোন যে দেশে আমরা বেশি দেখতে পাই? এই সুফলটা একটা মাত্র দেশে, আমাদের খুব কমন একটা দেশ এবং বেশ কাছাকাছি দেশ, সেটা আমরা যদি বলি এখন চায়না। তাদের এই প্যারেন্টসদের যে সন্তানদের উপরে এঙ্গেজমেন্টের ফলে সন্তানদেরকে তারা মানে সময় দিয়ে, এবং যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তারা নিরূপণ করে, যে সন্তানকে একজন স্কিল, একজন ভালো দায়িত্ববান যখন সন্তান গড়ে ওঠে, তার ফলে দেখা গেছে পরিবারের চাপটাও যেমন কম হয়, এবং এতে দেশের উপরেও যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেই জিনিসগুলোকে সে নিতে পারতেছে, এবং এর ফলে দেখা গেছে যে একটা স্কিলড পরিবার তৈরি হচ্ছে, এবং একটা স্কিল নেশন তৈরি হচ্ছে, যেটা আজকে আমরা যে চায়নার যে 30 থেকে 40 বছরের মধ্যে তাদের যে উন্নয়নটা, এটার উন্নয়নের একটা বড় সাফল্য কিন্তু পরিবারের এই কাঠামোগত এই পরিবর্তনের ফলে। এই যে প্যারেন্টসরা তাদের সন্তানদের উপরে যে একটা বাড়তি যে এঙ্গেজমেন্টের মাধ্যমে, প্যারেন্টসের যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্যারেন্টসের মানসিক এবং তার সামাজিক এবং স্পিরিচুয়াল যে দায়িত্ববোধটার ক্ষেত্রে যেই হেল্পটা হয়, এর ফলে একটা সুসন্তান একজন ভালো দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি হচ্ছে, এবং এর ফলে দেখা গেছে যে তাদের জাতীয় কাঠামোতেও তারা তখন এই কন্ট্রিবিউশনটা অনেকভাবে করতে পারতেছে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের ক্ষেত্রে আপনার খুব ইজি ওয়েতে আমরা এটা সম্ভব, যদিও আমাদের মানসিকভাবে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এখন আপনি অনেকে বলতে পারেন যে সব সন্তানদের বা সব ছেলে মেয়েদের তো এক ধরনের মেধা হবে না, এটা যেমন সত্য, এবং আপনি এটাও ভাবে চিন্তা করতে হবে সবারই মধ্যেই কোনো না কোনোভাবে স্কিল বা মেধা রয়েছে। কেউ হয়তো বা ম্যাথে খুবই ভালো, কেউ হয়তো বা ইংলিশে খুব ভালো, কেউ হয়তো কমিউনিকেশনে ভালো, কেউ হয়তো স্পোর্টসে ভালো। তো প্যারেন্টসদের যে দায়িত্বটা থাকবে, সেটা হয়তো প্রথম সন্তানই হোক আর দ্বিতীয় সন্তান হোক বা মোর সন্তান হোক, সেটা 2 বা তৃতীয় মানে ততোধিক সন্তান হোক, সেই ক্ষেত্রে বিবেচনা না করে প্রত্যেকের স্কিল যে যেখানে ভালো
যার যে সক্ষমতা আছে সেই দিকে বেশি মনোযোগ দেওয়া, এবং যে দিকে যে ডিফিসিয়েন্সি আছে, হয়তোবা একজন হয়তোবা ম্যাথে একটু দুর্বল, তার সেই ম্যাথের ডিফিসিয়েন্সি কাটিয়ে ওঠার জন্য তাকে সেই পরিমাণ যত্ন নেওয়া, তাকে সেই পরিমাণ মনোযোগ দেওয়া। হয়তোবা কেউ কমিউনিকেশনে একটু দুর্বল, তাকে সেই কমিউনিকেশনের ক্ষেত্রে যত্ন নেওয়া। এই জিনিসগুলো যদি সমভাবে তার সন্তানের ক্ষেত্রে, সেটা ছেলে হোক মেয়ে হোক, সন্তানের ক্ষেত্রে যদি প্যারেন্টস এফোর্ট দেওয়া হয়, তাহলে সবার মধ্যে একটা না একটা জায়গায় স্কিল তৈরি হবে। সবাই হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, সেটা বড় কথা না, কিন্তু সবাই যদি একটা স্কিলডভাবে, যে যার জায়গা থেকে একটা স্কিলভাবে তৈরি হয়, তখন সে নিজের পায়ে নিজেভাবে চলতে হবে। এর মধ্যে যেটা হবে, একটা ফ্যামিলির যখন ক্রাইসিস মোমেন্ট থাকবে, সেই ক্রাইসিস মোমেন্টে তার এই সন্তানরা তখন সমভাবে পার্টিসিপেট করতে পারবে। এখন আমাদের দেশে যে সমস্যাটা আপনার খুব কমনভাবে আমি বলছি, হয়তো বা দেখা গেছে একজন ভাই বা বোন সে ভালো অবস্থায় দাঁড়িয়েছে, তার বাবা মা হয়তো অসুস্থ, তাকেই তার এফোর্ট দিতে হচ্ছে, কিন্তু অন্য যারা সন্তানরা, তাদের সেই সামর্থ্য নেই বা তাদের সেই অবস্থায় প্রতিষ্ঠান হয় না যেখানে সে কন্ট্রিবিউট করতে পারে। এবং এর ফলে দেখা গেছে যে এই যে সংসারের যে বার্ডেনটা, এই বার্ডেনের ফলে সে নিজেকে আস্তে আস্তে সংসার থেকে গুটিয়ে নিচ্ছে। সংসার, এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমার আলোচনাটা হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে গল্পের ভিতরে যেই মূল গল্প, সেই জিনিসগুলোকেই আমি কথা বলি। এবং এটা আমি বাংলাদেশে যদি আপনি দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বাস্তবসম্মত সমস্যা হচ্ছে যে হয়তোবা পরিবারের একজন সদস্য ভালো করেছে, অন্য সদস্যরা সেই পরিমাণ আগাতে পারেনি। এর একটা মূল কারণ হচ্ছে, যখন একটা পরিবারের বয়স যখন ছিল, সন্তানরা ছোট থাকে, সেই অবস্থায় বাবা মারা তখন সেই পরিমাণভাবে অ্যাটেনশন নেওয়া হয়নি, যার ফলে কেউ হয়তোবা নিজের দক্ষতার মাধ্যমে গড়ে ওঠে, অথবা কেউ হয়তোবা বাবা মা যেটা হয়েছে সেটা হয়তো একজনের প্রতি অ্যাটেনশন দিচ্ছে, আরেকজনের প্রতি সেই পরিমাণে এফোর্ট দিচ্ছে না, যার ফলে দেখা গেছে দুজনের মধ্যে গ্যাপটা অনেক বড় তৈরি হচ্ছে। এটাই হচ্ছে একটা ফ্যামিলি ইনক্লুশনের সমস্যা। যদি আমরা প্যারেন্টিংভাবে দুজন ছেলে মেয়েকে সমভাবে তাদের দক্ষতা অনুযায়ী তাদের যে স্কিলগুলোকে বের করে নিয়ে সেটাকে যদি এই কাজে লাগানো যায়, তাহলে দুজনেই তার নিজস্ব স্কিল দিয়ে দুজনভাবে তৈরি হতে পারবে, এবং দুজন একজন ফ্যামিলি বার্ডেন না হয়ে একটা ফ্যামিলি অ্যাসেট হিসাবে তৈরি হবে। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। জি। তাহলে এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশে সাধারণত মা বাবা খুব একটা শিক্ষিত হচ্ছেন না, বাবা সবসময় কাজে ব্যস্ত থাকতেছেন সবসময়, তো এটার পক্ষে সম্ভব হয় না যে পরিবারের পরিবারের এই ছেলে মেয়েদের এই সমস্যাগুলো নিরূপণ করা, এবং তাদেরকে আস্তে আস্তে স্কিলভাবে তৈরি করা, তাদের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করা, যে জায়গায় দক্ষতা নেই সেই জায়গার দক্ষতা তৈরি করা। তো এই জিনিসগুলো আপনি কিভাবে জানবেন? হ্যাঁ, এটা আমি আমাদের সোসাইটির কথা অনুযায়ী যদি আমি চায়নার সাথে তুলনা করি, হয়তো বা এটা মিলবে না। বাট আপনি যদি এই অনেকভাবে যদি চিন্তা করেন, আপনার পরিবারের সামর্থ্য অনুযায়ী প্রথম যেই কথাটা, সেটা হচ্ছে আপনার পরিবারের, আপনি নিজের সামর্থ্য অনুযায়ী আপনাকে একটা ফ্যামিলি প্ল্যানিং তৈরি করতে হবে, যেখানে ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আপনি কি একটা সন্তানকেই আপনি সেই পরিমাণ এফোর্ট দিতে পারবেন, অথবা দুইটা সন্তানকে এফোর্ট দিতে পারবেন, অথবা ততোধিক পরিমাণ হবে। এই জিনিস জাজমেন্টটা আপনাকেই করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাবিলিটি অনুযায়ী। আপনি কিভাবে আপনার কাজের ফাঁকে কিভাবে সময় দিচ্ছেন, সেই বিষয়টাকে আপনাকে আপনার স্বামী স্ত্রী দুজন মিলে আপনাদের ঠিক করতে হবে, যদি আপনি একজন ভালো সন্তান তৈরি করতে হয়। এবং এই সন্তান শুধু তৈরি করার ক্ষেত্রে শুধু তার পড়াশোনা ভালো হলেই হবে না, তাকে স্পিরিচুয়ালি জ্ঞান থাকতে হবে, তার পরিবার রেসপন্সিবিলিটি দিতে হবে। এবং আমি মোস্ট অফ দ্য সাইকোলজিস্টের সাথে বা সোশ্যাল ওয়ার্কারদের সাথে যখন আমি কথা বলেছি, তারা বলছে দ্য বেস্ট টাইম একজন মানুষের যে এই মানসিকভাবে ডেভেলপমেন্টটা হয়, এবং সে যখন আস্তে আস্তে নিজেকে একটা সামাজিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে যেই তার যে ডেভেলপমেন্টটা হয়, তার জ্ঞানের যে পরিসরটা হয়, সেটা হচ্ছে ইন বিটুইন 12 থেকে 18 বছরের মধ্যে। এই টাইমটা হচ্ছে একজন সন্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট টাইম।
এই 12 থেকে 18 বছরের মধ্যে আপনি তার যেই রেকটিফিকেশনগুলো আপনি করতে পারবেন। সে যদি কোনো সাবজেক্টে দুর্বল হয়, সেখানে আপনি হয়তোবা তাকে একটু বেশি মনোযোগ দিয়ে সেই জায়গাগুলোকে রেকটিফিকেশন করতে পারবেন। আপনি যদি তার স্পিরিচুয়াল জ্ঞানটাকে দেন, সেখান থেকে আপনি পরিবারের যে দায়িত্ববোধ বা স্পিরিচুয়াল জ্ঞানগুলো সেখান থেকে আপনি একজনকে শেখাতে পারবেন। এই ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি পক্ষে সম্ভব নাকি আপনার একটা সন্তানের জন্য আপনার জন্য যথেষ্ট, বা দুইটা সন্তানের জন্য আপনি সময় দিতে পারবেন, অথবা আপনি ততোধিক সন্তানকে আপনি সময় দিতে পারবেন। সো এটা শুধু সময় দেওয়ার ক্ষেত্রে না, কারণ আজকাল যুগে একজন ভালো সুসন্তান করতে গেলেও আপনার ইকোনমিক সিস্টেমটাকেও আপনাকে অনেকভাবে খেয়াল রাখতে হবে। কারণ এখন একজন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যদি শেখানোর ক্ষেত্রে হয়, সেটাও এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। সো আপনার আর্থিক কাঠামো সাথে আপনার ফ্যামিলি প্ল্যানিংটা এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সাথে আপনার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে আপনার যে পার্টনার আছে, যে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে, তাদের দুজনকে একজনকে একটু বেশি নজর দিতে হবে যে সন্তান এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী কী ডিফিসিয়েন্সি তারা দেখছে, এবং সেই ক্ষেত্রে একজন এক্সপার্টের যদি কোনো ধরনের ডিফিসিয়েন্সি দেখা হয়, সেই ক্ষেত্রে একজন এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। সেটা হয়তো বা একজন ডাক্তার হতে পারেন, বা একজন মনোবিজ্ঞানী হতে পারেন, বা অথবা একটা সোশ্যাল ওয়ার্কার হতে পারেন। সে তার মাধ্যমে তার যে প্রবলেমগুলো সেটা আপনি দিতে পারবেন। যা মোর ওয়ে আপনি আর্লি এই ডায়াগনোসিসগুলো করতে পারবেন, তাহলে আপনার রেকটিফিকেশনটা চান্স মানে বেটার হবে। এবং এটা আমি বলছি আইডিয়াল বয়স হচ্ছে 12 থেকে 18 বছর। এই 12 থেকে 18 বছর পরের থেকে যখন আপনি একজন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তৈরি করার চেষ্টা করবেন, তখন জিনিসটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, কারণ তার নিজস্ব একটা পার্সোনালিটি তৈরি হয়ে যায়। সো এই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো বা কাজে ব্যস্ত আছেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানের সমস্যাগুলো কোথায় আছে? আপনি হয়তোবা, এটা আমরা জানি যে আমাদের দেশের পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের কাজে যেতে হয়, সকালে যায় বাবা বা মা যদি উভয় ক্ষেত্রেই কাজ করে, বা সেখান থেকে আসতে আসতে হয়তোবা রাত হয়ে যাচ্ছে। সেটা আমি বাস্তবতা, এখানে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি মাসে একবার করে আপনি যেই প্রাইভেট টিউটর আছে, বা আপনার যে স্কুল আছে, যে শিক্ষক আছে, বা অন্য কোনো জায়গায় বা মাদ্রাসা আছে, যে অন্য কোনো জায়গায় যেই শিক্ষকরা আছে, তাদের সাথে যদি আপনি একটা কমিউনিকেশন করেন, আলাপ করেন, যে সে কী হিসাবে কোথায় ভালো করতেছে, কোথায় খারাপ করতেছে, তার ফলে আপনার একটা ইনসাইট তৈরি হবে। এই ইনসাইটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের কোন জায়গায় ডিফিসিয়েন্সি আছে এবং কোন জায়গায় প্রফিসিয়েন্সি আছে, এবং সেই ডিফিসিয়েন্সি এবং প্রফিসিয়েন্সি অনুযায়ী আপনি যদি সেটার উপরে একটু নজরদারি দেন, তাহলে আপনি অবশ্যই সেই জায়গাগুলোকে রেকটিফিকেশন করতে পারবেন। এবং এর ফলে দেখা যাবে যে যদি এক ভাই বোন মেধার দিক দিয়ে এগিয়েও থাকে, আরেকজন যদি একটু কম থাকে, তার এই নজরদারির মাধ্যমে আপনি যে একটা এক্সট্রা এফোর্টের মাধ্যমে তাদের মধ্যে যে গ্যাপ আছে, মেধার যে গ্যাপ আছে, তাদের মধ্যে যে চিন্তাধারার যে গ্যাপ আছে, সেই জিনিসটাকে আপনি অনেক ডিফারেন্সটাকে অনেক কমিয়ে নিয়ে আসতে পারবেন। এর ফলে একটা স্কিলড রেসপন্সিবল সন্তান তৈরি হবে। যখন আপনার সন্তান ভালো করবে, এটা আপনার পরিবারের জন্য একটা অ্যাসেট। এটা আপনি এখন প্রাথমিক অবস্থা আপনি বুঝতে পারবেন না। আপনি যখন বয়স হবে, তখন আপনি বুঝতে পারবেন যে যখন আপনার একটা স্কিলড রেসপন্সিবল সন্তান তৈরি হবে, এটা পরিবারের জন্য কত বড় অ্যাসেট, এটা জাতির জন্য কত বড় অ্যাসেট। কারণ তখন আপনি একটা সময় আপনার সন্তানের উপর নির্ভরশীল হয়ে থাকবেন। সন্তান যখন আপনার উপরে রেসপন্সিবল থাকবে, সে যখন আর্থিকভাবে মানসিকভাবে ভালো থাকবে, সে তখন আপনার দায়িত্বটা নিতে পারবে। এবং এখানে যদি আপনার 2 বা ততোধিক সন্তান হয়, দুজন সমভাবে যদি উন্নতি লাভ করে, তখন পরিবারে যে কোনো ক্রাইসিসের ব্যাপারে তাদের এই সক্ষমতাটা অনেক বেশি থাকবে। যদি একটা সন্তান আপনি ভালো করেন এবং অন্যরা ভালো না করেন, তখন তাদের মধ্যে ক্রাইসিস নেওয়ার মতো, ক্রাইসিস পিরিয়ডে এই যে প্রবলেম সলভ করার মতো
জিনিসটা তখন অনেক সমস্যা তৈরি হবে, এবং যার ফলে দেখা যাবে যে এই যে ভাই বোনদের মধ্যে আজকাল যে এই যে দূরত্বটা, এই দূরত্বটার পিছনে কিন্তু অন অফ দ্য কারণ সমভাবে তারা তৈরি হচ্ছে না, এবং পারিবারিকের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে। যারা ভালো করছেন তাদের সন্তানদের যে লাইফস্টাইল, তাদের যে এই জিনিস, তাদের যে লাইফস্টাইলের সাথে যারা ধরেন ভাই বোন যারা তাদের যে সন্তানরা বড় হচ্ছে তাদের মধ্যে একটা লাইফস্টাইলে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে কাজিনদের মধ্যেও সম্পর্কটা বিল্ড আপ করতেছে না। কারণ হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আর্থিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা। এই সব কিছু পরিবারের মধ্যে এফেক্ট করে। এখন আপনি বলতে পারেন সবাই তো সব কিছু ভালো করবেন, এটা আমিও জানি সবাই সব ভালো করে, কিন্তু এটাকে দূরত্বটাকে যতটা আপনি গ্যাপটাকে কাছে নিয়ে আসবেন, যতটা ভালোভাবে তৈরি করা যায়, ততই আপনার পরিবারের একটা স্ট্রং এফেক্টিভ পরিবার তৈরি করতে আপনার সক্ষমতা হবে। এবং এর প্রধান ভূমিকা পালন করবে প্যারেন্টসরা যদি প্রথম থেকেই এই সন্তানদের এই ডিফিসিয়েন্সিগুলো নিরূপণ করে তাদেরকে স্কিলভাবে তৈরি করা হয়, এবং এই সাথে স্পিরিচুয়াল এবং পরিবার রেসপন্সিবিলিটিগুলোকে তৈরি করা হয়, যে যে ধর্মের মধ্যেই থাকুক না কেন, তাহলে পরিবারটা একটা স্ট্রং পরিবার তৈরি হবে। এবং সেই সাথে যেটা সুবিধা হবে, জাতিগতভাবে আমরা এর সুবিধা পাব। তো এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়বস্তু। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা এই যে পরিবারের যেই প্যারেন্টসদের যে এঙ্গেজমেন্ট এবং এর সাথে যে সন্তানদের যে ডেভেলপমেন্টটা, সেই সম্বন্ধে একটা ইনসাইট আপনারা পেয়েছেন। আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ। হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসব। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ। হয়তো বা নতুন বছরে নতুন টপিক নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।